প্রতিদিনে আমি যখন গোসল করার জন্য বাথরুমে ঢুকে কাপড় চোপড় খুলে হ্যাঙ্গারে রেখে বাথটব ছাড়তে যাই, তখনই লক্ষ্য করি বাথরুমের ফুটো দিয়ে কে যেন আমাকে লুকিয়ে দেখে। আজও আমি বিষয়টি লক্ষ্য করলাম, তাই উকি দেওয়া লোকটাকে বুঝতে না দিয়ে আমি আর চোখে ভালো করে লক্ষ্য করে দেখলাম চোখটি কার, কিন্তু ফুটোটা এত ছোট যে চোখের এত সামান্য অংশ দেখে আমি বুঝতে পারছি না এটা কার চোখ। তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম বাথরুমের দরজা খুলে তাকে হাতে নাতে ধরবো। কিন্তু আগে যতদিন আমি ওনাকে ধরার জন্য বাথরুমের দরজা খুলেছি, ততবারই উনি আমার দরজা খোলা লক্ষ্য করেই পালিয়ে যায়। তাই আজ আমি বুদ্ধি করে দাঁড়ানো থেকে বসে গেলাম, যাতে উনি বুঝতে না পারে যে আমি দরজা খুলবো। আমি নিচু হয়ে বসে যখন আস্তে আস্তে বাথরুমের সিটকেনির দিকে গেলাম, আজ সিটকেনিতে হাত দেওয়ার সাথে সাথেই উনি উদ্ধার হয়ে গেল। আমি বাথরুমের দরজা খুলে আর কাউকে বাথরুমের সামনে দেখতে পেলাম না। আমি গলা টেনে এদিক ওদিক তাকাতে লাগলাম, কিন্তু কারো অস্তিত্ব লক্ষ্য করলাম না। এমন সময় আমার শাশুড়ি এসে বলল, কি ব্যাপার বৌমা, তুমি এমন অর্ধ উলঙ্গ হয়ে বাথরুমের বাহিরে এসেছো কেন? তুমি কি লাজ লজ্জার মাথা খেয়েছো? তুমি কি জানো না এ ঘরে তোমার স্বামী ছাড়াও তোমার একজন বিবাহ উপযুক্ত দেবর আর অন্ধ একজন চাচা শ্বশুর থাকেন? শাশুড়ি এক নাগারে কথাগুলো বলেই গেলেন। আমি শুধু হতবাক হয়ে সেই চোখটিকে খুঁজছি, যে চোখটি একটু আগে আমার বাথরুমের ফুটো দিয়ে উকি দিয়েছে। আমার এমন হচ্চকৃত অবস্থা দেখে শাশুড়ি আবার বললেন, কি হলো, তুমি এদিক ওদিক কি খুঁজছো? কিছু না মা, বলেই আমি আবারও বাথরুমে গোসল করার জন্য ঢুকে গেলাম। গোসল শেষ করে নিজের রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো গামছা দিয়ে ঝাড়তে লাগলাম। আর মাথায় ঘুরপাক খাচ্ছিল প্রতিদিন আমার গোসলের সময় বাথরুমের ফুটো দিয়ে উকি দেওয়া চোখটার কথা। এটা কে হতে পারে? এই ঘরে আমরা 6 জন মানুষ থাকি। প্রথম জন আমার শাশুড়ি, দ্বিতীয় জন আমার শ্বশুরের চাচাতো ভাই মানে আমার অন্ধ চাচা শ্বশুর, তৃতীয় জন আমার স্বামী, চতুর্থ জন আমার দেবর, পঞ্চম হচ্ছে আমার ননদ রেশমি। আমার স্বামী বা শাশুড়ি এই কাজটা করবে কেন? আর তাছাড়া আমার স্বামী এখন অফিসে, ঘরে বাকি আছে অন্য 4 জন, যার মধ্যে একজন আমার অন্ধ চাচা শ্বশুর। যে লোকটার চোখ নেই সে কেন বাথরুমের ফুটো দিয়ে উকি দিবে? বাকি থাকে আর 2 জন, একজন আমার দেবর আর একজন আমার ননদ। ননদ যেহেতু মেয়ে মানুষ, সে কেন আমার গোসলে উকি দিবে? তাহলে কি আমার দেবরই প্রতিদিন এই অকাজটা করে? দেবরের প্রতি আমার সন্দেহের তীরটা চলে গেল। আমি মাথা ছাড়ছিলাম আর কথাগুলো ভাবছিলাম। এমন সময় আমার চোখ গেল দরজার দিকে। হঠাৎ লক্ষ্য করলাম আবারও সেই চোখটি, যে চোখটি বাথরুমের ফুটো দিয়ে আমাকে উকি দিচ্ছিল। হঠাৎ দরজার ফুটো দিয়ে চোখটি দেখে আমি চমকে উঠলাম। তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে আছে, আমিও চোখটির দিকে তাকিয়ে আছি। যখনই আমি দরজা খুলে দেখার জন্য দরজা দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখলাম চোখটি সরে গেল। আমি দরজা খুলে দেখলাম কোথাও কেউ নেই। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম, কাউকে দেখতে পেলাম না। এই সামান্যটুকু আসতেই লোকটি কোথায় উধাও হয়ে গেল। কিছুটা ভয়, কিছুটা সংকোচ মনের ভেতর কাজ করতে লাগলো। তাহলে কি এ বাসায় অশরীরীয় কিছু আছে? আমার বিয়ে হয়েছে আজ 3 বছর। 3 বছরের মধ্যে আমি এমন কোনো কিছু কখনো অনুভব করিনি। বিগত 6-7 দিন ধরে আমার সাথে এমনটি ঘটছে। আমি লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে, তাই অশুভ কোনো কিছুতে বিশ্বাস করি না। আমার দেবরের প্রতি সন্দেহটা আমার বেড়ে গেল। সে এখন কি করছে সেটা জানার জন্য তার রুমের দিকে গেলাম। রুমে এসে দেখি বাবু তখনও ঘুমিয়ে আছে। শীতের সকাল, সহজে কেউ ঘুম থেকে উঠতে চায় না, যেমনটি বাবুও চায় না। আমাকে রুমে ঢুকতে দেখে বাবু বলল, কিছু বলবে ভাবি? তুমি এখনো ঘুম থেকে ওঠোনি? না ভাবি, প্রচন্ড ঠান্ডা পড়েছে, তাই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। কি এমন ঠান্ডা পড়েছে? একটু আগে ঠান্ডা পানিতে আমি গোসল করে এসেছি। কই, ঠান্ডায় তো আমি মরে যাইনি। শীত আসার পর থেকেই ঠিক মতো গোসল করছো না, তাই তোমার ঠান্ডা বেশি লাগছে। যাও তাড়াতাড়ি গোসল করে ভার্সিটিতে যাও। না ভাবি, আজ প্রচুর ঠান্ডা পড়েছে, ভার্সিটিতে যাব না। তার এমন আলসেমি দেখে আমি তার গায়ের থেকে কম্বলটা টেনে নিয়ে ফেললাম। এ কি করছো ভাবি? তুমি আমার কম্বল টেনে নিলে কেন? এটা না নিলে তুমি বিছানা ছেড়ে উঠবে না। যাও বলছি। তাড়াতাড়ি গোসল করে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হও। শেষ পর্যন্ত আমার জোড়াজুড়িতে সে বিছানা ছেড়ে উঠে চলে গেল। আমি কম্বলটা বিছানায় রেখে মনে মনে ভাবতে লাগলাম, বাবু যেহেতু এখনো শুয়েছিল, তাহলে আমার রুমে উকিটা দিল কে? সন্দেহের মাত্রা আরো ঘনীভূত হতে লাগলো। হঠাৎ মনে পড়লো আমার ননদ রেশমির কথা। নাকি রেশমি আমার সাথে দুষ্টুমি করছে? ইদানিং রেশমি ভৌতিক সিনেমা বেশি দেখে, নাকি তার মাথায় দুষ্টুমি চেপে বসেছে, তাই আমাকে ভয় লাগানোর জন্য এমনটি করছে। ভাবতে ভাবতে আমি রেশমির রুমের দিকে গেলাম। রেশমির রুমের দিকে যাওয়ার সময় লক্ষ্য করলাম রেশমি রিডিং রুমে বসে পড়ছে। আমাকে দেখে পড়ার মাত্রাটা আরো বাড়িয়ে দিল। আমি কাছে যেতেই রেশমি বলল, কিছু বলবে ভাবি? হ্যাঁ, তুমি কখন থেকে পড়তে বসেছো? ফজরে মা যখন নামাজ পড়তে উঠেছে তখন থেকেই পড়তে বসেছি। সামনে আমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে, তাই সকাল সকাল উঠে পড়েছি। কেন বলো তো ভাবি? আমি যখন গোসল করতে ঢুকেছিলাম তখন তুই কই ছিলি? আমার কথা শুনে রেশমি কিছুটা অবাক হয়ে বলল, তুমি কখন গোসল করতে গিয়েছো সেটা আমি কিভাবে বলি? আমি তো সেই ফজর থেকে এখানে বসে পড়ছি।
সত্যি বলছিস তো? আমি কেন তোমার বাথরুমে উকি দিতে যাব? তাছাড়া তুমিও মেয়ে, আমিও মেয়ে, আমি তোমাকে উকি দিয়ে কি দেখবো বলো তো ভাবি? আমার মনে হয় তুই আমাকে ভয় লাগানোর জন্য এমনটি করেছিস, কারণ তুই ইদানিং বেশি হরর মুভি দেখিস, তাই হয়তো বা আমার সাথে দুষ্টুমি করেছিস। হরর মুভি দেখিস সেটা সত্য, কিন্তু সত্যি বলছি আমি তোমার বাথরুমে উকি দেইনি। ওর এমন কনফিডেন্টলি কথা বলা শুনে আমি বিশ্বাস না করে পারলাম না। আমার টেনশনের মাত্রাটা আরো বেড়ে গেল। তাহলে আমার বাথরুমে এবং রুমে কে উকি দিল? এই ঘরে আর বাকি আছে আমার অন্ধ চাচা শ্বশুর এবং শাশুড়ি। চাচা শ্বশুর অন্ধ মানুষ, সে কেন শুধু শুধু আমার বাথরুমে উকি দিতে যাবে? যে মানুষটা অন্ধ সে আমার দেহ দেখে কি করবে? তবুও ওভারশিওর হওয়ার জন্য আমি চাচা শ্বশুরের রুমের দিকে গেলাম। চাচা শ্বশুরের রুমে এসে দেখলাম চাচা শ্বশুর খাটের উপর বসে তসবিহ গুনছে। রুমে ঢোকার শব্দ শুনে চাচা শ্বশুর বলল, কে? আমি অবাক হলাম, কারণ আমি যে রুমে ঢুকলাম পায়ের বিন্দু মাত্র আওয়াজ করিনি। তাহলে উনি বুঝলো কিভাবে যে কেউ রুমে ঢুকেছে? শুনেছে অন্ধদের সিক্স সেন্স খুব ভালো কাজ করে, হয়তোবা উনিও সেইভাবেই অনুভব করেছে রুমে কেউ ঢুকেছে। আমাকে নীরব থাকতে দেখে উনি আবার বলল, কে ওখানে? আমি প্রিয়া, কিছু বলবে? আপনি নাস্তা করেছেন? না, তোমার শাশুড়ি বলল এখনো নাস্তা রেডি হয়নি, তবে খুব ক্ষুধা পেয়েছে। আচ্ছা, আমি নাস্তা রেডি করে আপনাকে ডাকবো, আমি এখন রান্নাঘরের দিকে যাচ্ছি। এমন সময় ওনাকে দেখলাম বসা থেকে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে আমার দিকে আসছে। অন্ধ বলে উনি আমার দিকে না এসে অন্যদিকে যাচ্ছিল। আমি ওনাকে ধরে বললাম, চাচা আমি এদিকে। ও, চোখে দেখি না তো তাই ভুল হয়ে যায়। কিছু বলবেন? বৌমা, ডাল ভাজি দিয়ে নাস্তা করতে ভালো লাগে না, পারলে আমার জন্য একটা ডিম ভাজি করে দিও। শীতকালে গরম গরম ডিম ভাজি খুব ভালো লাগে। তোমার চাচি শাশুড়ি বেঁচে থাকতে প্রতিদিন সকালে আমাকে ডিম ভাজি করে দিত। ওনার কথা শুনে ওনার জন্য আমার মনটা নরম হয়ে গেল। সত্যি এই পৃথিবীতে যার চোখ নেই তার কিছুই নেই। এই পৃথিবীর রং তামাশা কিছুই উনি দেখে না। কতটা অসহায় উনি। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আচ্ছা চাচা, কিছু মনে করবেন না, আপনাকে একটা প্রশ্ন করি। করো। আপনার ঘরে তো 2 ছেলে 3 মেয়ে, মেয়ে 3টি বিয়ে দিয়ে দিয়েছেন। আল্লাহ দিলে 3 মেয়ে স্বামীর সংসার নিয়ে সুখে আছেন। 2 ছেলের জন্য বউ এনেছেন, ওরাও বাচ্চা কাচ্চা নিয়ে সুখে সংসার করছে, কিন্তু ওরা আপনাকে ওদের কাছে রাখতে চায় না কেন? প্রশ্নটা শুনে চাচা কাদো কাদো গলায় বলল, সবই কপাল রে বউ, হয়তোবা আমার রিজিকে ওদের ভাত নেই, না হলে কেউ কি নিজের সংসার ছেড়ে পরের ঘরে এসে ওঠে? আমাকে ক্ষমা করবেন চাচা, আপনাকে প্রশ্নটা করাটা আমার উচিত হয়নি। আচ্ছা, আপনি অপেক্ষা করুন, আমি ডিম ভাজি করে আপনাকে ডাক দিব। বলেই আমি ওনার রুম থেকে রান্নাঘরের দিকে চলে গেলাম। রান্নাঘরে এসে দেখলাম আমার শাশুড়ি নিজে নিজে রান্না করছে। আমাকে আসতে দেখে শাশুড়ি বলল, এতক্ষণে তোমার গোসল করা শেষ হয়েছে? সাদ্দাম অফিসে যাওয়ার পর থেকে এখনো কিছুই খাইনি, সে খেয়াল কি তোমার আছে? মা, আমি ফজরে উঠে নাস্তা রেডি করে রেখেছি, এখন একটু গরম করলেই হবে। আমি বুড়ো মানুষ, মাথা ব্যথার যন্ত্রণায় আর বাঁচি না। ডাক্তার আমাকে রান্নাঘরে আসতে নিষেধ করেছেন, অথচ না এসে কি পারছি? আচ্ছা মা, আপনি গিয়ে ডাইনিং টেবিলে বসুন, আমি এক্ষুনি নাস্তা গরম করে নিয়ে আসছি। আমি ডাল ভাজি গরম করছি, তুমি রুটিগুলো গরম করে নিয়ে এসো। বলেই উনি যখন রান্নাঘর থেকে যেতে চাইলো তখন ওনাকে থামিয়ে দিয়ে আমি বললাম, মা, ডিমগুলো কোথায়? ডিম কি জন্য? চাচা শ্বশুর ডিম ভাজি খেতে চেয়েছে, তাই। মরতে বসেছে, তাও মুখের স্বাদ যায়নি। সাদ্দামকে বারবার বলেছি বাহিরের উটকো ঝামেলা ঘরে এনে লাভ কি, কিন্তু কে শোনে আমার কথা? মা, এভাবে বলছেন কেন? উনি অন্ধ অসহায় মানুষ, কোথায় যাবে? কেন, ওনার কি সংসার নেই? দুটো ছেলে ভালো চাকরি করে, মেয়েগুলো সম্ভ্রান্ত ফ্যামিলিতে বিয়ে হয়েছে, কিন্তু কোথাও ওনার ঠাঁই হচ্ছে না। শেষমেশ শেষে উঠেছে আমার সংসারে। বলেই উনি চলে গেল। কেন জানি আমার শাশুড়ি ওনাকে মোটেও পছন্দ করে না, হয়তোবা নিজের ছেলের উপর খাচ্ছে বলে মা হিসাবে উনি একটু বিরক্তি প্রকাশ করে। থাক, ওসব আমার দেখার দরকার নেই। আমি ওনাকে ডিম ভাজি করে দেওয়ার জন্য ডিম খুঁজতে লাগলাম। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। শীতের দিন কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল টেরই পেলাম না। চোখ খুলতেই দেখলাম আমার স্বামী অফিস থেকে এসে কাপড় চোপড় চেঞ্জ করছে। ওকে দেখে আমি শোয়া থেকে উঠে বসলাম আর বললাম, কখন এসেছো? একটু আগে। আমাকে ডাকোনি কেন? অফিস থেকে এসে দেখলাম তুমি ঘুমিয়ে আছো, ভাবলাম সকাল সকাল আমার জন্য তোমাকে ঘুম থেকে উঠতে হয়, তাই বিরক্ত করিনি। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা রেডি করে দিচ্ছি। নাস্তা করার টাইম পাবো না, আমার এক্ষুনি বের হতে হবে। এইমাত্র অফিস থেকে আসলে? আবার বের হবে মানে? আমাকে অফিসের জরুরি কাজে চট্টগ্রাম যেতে হবে। কখন আসবে? 2 দিন পর। আমি একা রুমে থাকবো কিভাবে? আমার কথা শুনে সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছো কেন? বিয়ে হয়েছে আজকে 3 বছর, এর মধ্যে অনেক রাত তুমি একা ছিলে, আজ হঠাৎ এ কথা বলছো কেন? তার কথা শুনে আমি আমার সাথে ঘটে যাওয়া সব কথা ওকে বলতে লাগলাম। বাথরুমের ফুটো দিয়ে উকি দেওয়া, দরজার ফুটো দিয়ে উকি দেওয়া, সব কথা ওকে একে একে বলতে লাগলাম। এমনকি সাথে সাথে প্রতিটা রুমে গিয়ে দেখা সেটাও বললাম। আমার কথা শুনে সে বলল, আমি অশুভ শক্তি বলতে কিছু বিশ্বাস করি না, তবুও আমি চট্টগ্রাম যাওয়ার আগে আমাদের মসজিদের হুজুরকে বাসায় পাঠাবো। উনি এসে দোয়া দরুদ পড়ে দিলে খারাপ কিছু থাকলেও সেটা চলে যাবে। আর রাতে তোমার একা ঘুমানোর দরকার নেই, আমি রোশনিকে বলে যাব রাতে যেন তোমার সাথে থাকে। বলেই সে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে চলে গেল। আমিও তার জন্য নাস্তা রেডি করতে রান্নাঘরের দিকে চলে গেলাম। আমার স্বামী চট্টগ্রামে চলে যাওয়ার কিছুক্ষণ পর
আমি আমার ননদ এবং শাশুড়ি সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। এমন সময় আমার দেবর বাবু আমাদের এলাকার মসজিদের হুজুরকে নিয়ে আমাদের ড্রয়িং রুমে আসলেন। ওনাকে দেখার সাথে সাথে আমার শাশুড়ি টিভি বন্ধ করে দিয়ে উঠে দাঁড়িয়ে সালাম দিলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মোর্শেদের বউ? আল্লাহর রহমতে ভালো আছি হুজুর। হুজুর এসে ড্রয়িং রুমের সোফার উপর বসলেন। আমার শাশুড়ি আমার উদ্দেশ্যে বলল, বৌমা তাড়াতাড়ি গিয়ে হুজুরের জন্য গরম গরম নাস্তা রেডি করো। আমি আর আমার ননদ রেশমি হুজুরের জন্য নাস্তা রেডি করতে চলে আসলাম। আমরা আসার পরও হুজুর আবার বলল, এই ঘরে নাকি কোনো অশুভ শক্তির পায়তারা শুরু হয়েছে। আমার ছেলের বউয়ের মুখে শুনলাম ও নাকি বাথরুমে ঢুকলে বাথরুমের দরজার ফুটো দিয়ে কে নাকি উকি দেয়। তোমার ছেলের বউকে নামাজ দোয়া পড়ে? মাঝে মধ্যে পড়ে হুজুর। মাঝে মধ্যে পড়লে হবে না, প্রতিটা মুসলমানের উচিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যারা নামাজ দোয়া পড়বে না, অজু কালাম করবে না, তাদের পেছনে তো শয়তান লেগেই থাকবে। তারপর হুজুর বাবুর দিকে তাকিয়ে বলল, তোমাকে তো শুক্রবার ছাড়া মসজিদে দেখা যায় না। এই বয়সে নামাজ দোয়া না পড়লে কখন পড়বে? ধরা পড়ে যাওয়াতেই বাবু কাপা কাপা গলায় বলল, আমি মসজিদে না গেলেও ঘরে পড়ি হুজুর। বাবুর কথা শুনে হুজুর আবার বলল, মসজিদে নামাজ পড়লে ফরজ বেশি। এই বয়সে যদি মসজিদে না যাও তাহলে বুড়োকালে কিভাবে মসজিদে যাবে? হুজুরের কথায় বাবু আবার বলল, ঠিক আছে হুজুর, এবার থেকে প্রতিদিন মসজিদে গিয়ে আপনার পেছনের কাতারে দাঁড়ানোর চেষ্টা করব। বলেই বাবু ড্রয়িং রুম থেকে চলে গেল। মোর্শেদের বউ, আমাকে সব রুমে নিয়ে যাও। আমি প্রতিটি রুমে গিয়ে গিয়ে দোয়া দুরুদ পরে ফু দিব। দেখবে যত বড়ই অশুভ শক্তি হোক, আল্লাহর পবিত্র কালামের ফলে সব চলে যাবে। আগে নাস্তা করে নিন। তারপর আমার শাশুড়ি রান্নাঘরের দিকে তাকিয়ে বলল, বৌমা হুজুরের জন্য তাড়াতাড়ি নাস্তা পানি নিয়ে এসো। সেদিন রাতে খাওয়া দাওয়া করে আমি আর আমার ননদ রেশমি খাটের উপর শুয়ে আছি। কিছুক্ষণ আগে সাদ্দাম ফোন দিয়েছিল, তারা নাকি চট্টগ্রাম গিয়ে পৌঁছেছে। কথা বলা শেষ করে আমিও শুয়ে আছি। রাত এখন প্রায় 1:30 বাজে। চারিদিকে শুনশান নীরবতা। আমার পাশে আমার ননদ রোশনি ঘুমোচ্ছে। শীতের রাত, কম্বল মুড়িয়ে রেশমি মনে সুখে ঘুমোচ্ছে, কিন্তু আমার ঘুম আসছে না। মাথা থেকে কিছুতেই সে চোখটি সরছে না। বারবার মনে পড়ছে বাথরুমের দরজায় উকি দেওয়া সেই চোখের কথা। আবার মনে মনে সান্ত্বনা পেলাম হুজুর এসে দোয়া দুরুদ পড়ে গেছে, তাই কোনো অশুভ শক্তি আর ঘরে থাকার কথা না। তৃপ্তির ঢেকুর তুলে যখনই চোখ বন্ধ করতে গেলাম তখন হঠাৎ চোখ গেল দরজার দিকে। দরজার দিকে চোখ পড়তেই আমি আটকে উঠলাম। আবারও সেই চোখ আমি স্পষ্ট দেখতে পেলাম, তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি বুকে থুথু ছেটালাম। ভয়ে ভয়ে আবারও দরজার দিকে তাকালাম। দেখলাম স্পষ্ট আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি রেশমিকে ডাকতে লাগলাম। রেশমি ঘুম থেকে উঠে বলল, কি হলো ভাবি, এত রাতে ডাকছো কেন? সেই চোখ বলে আমি চোখ বন্ধ করে হাতের ইশারায় দরজার দিকে দেখিয়ে দিলাম। রেশমি তাকিয়ে বলল, কই চোখ? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তার কথা শুনে আমি অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে দেখলাম চোখটি নেই। আমি আর রেশমি তাড়াতাড়ি খাট থেকে নেমে দরজার দিকে চলে গেলাম। দরজা খুলতেই আমরা দুজন একসাথে চমকে উঠলাম। হ্যালো ভিউয়ার্স, প্রিয়া এবং রেশমি দরজা খুলে কি দেখতে পেল সেটা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। আপনারা যদি এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানান। যে গল্পের কমেন্ট, শেয়ার এবং ভিউজ কম হয় আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না। তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই গল্পটি শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।